আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আমি গত 6 জুন এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এবং এই ভিডিওটার যে টাইটেলটা ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে এবং ই সনদ কবে পাবেন। পরবর্তীতে এই ভিডিওটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট আপনারা করেছিলেন এবং সেই কমেন্টের রিপ্লাই বা উত্তর নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। যেই ভিডিওটা ছিল হচ্ছে এই যে স্কুল কলেজ দুটোতেই হলে কোনটাতে আবেদন করবেন, অর্থাৎ স্কুল এবং কলেজ দুটো পর্যায়ে যদি আপনার চাকরি হয়, মানে যদি আপনি ফাইনালি পাস করেন, তাহলে কোনটাতে আপনি আবেদন করবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করেছিলাম এবং এই কমেন্টের রিপ্লাইয়ের পরে আপনারা এই ভিডিওতে আবার অলরেডি 19টা কমেন্ট কিন্তু আপনারা করেছেন। তো আজকে আমি ঠিক এই 19টা কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যখন কমেন্ট করেন তখন অনেক কমেন্ট রয়েছে যে যারা অনেক সমস্যার মধ্যে রয়েছে বা কি করবে বুঝে উঠতে পারে না, হয়তো তারা কোনো একটা মানে ভুল করে আসে বা একটা বিষয় নিয়ে চিন্তিত আছে, তারা কি করবে বুঝতে পারে না। তো সেই সময় তারা সমাধানের জন্য এই ভিডিওতে কমেন্ট করে থাকে। তো অনেক ইউটিউবার আছে যারা দেখা যাচ্ছে জাস্ট খালি ভিডিও মেক করে কিন্তু কমেন্টের সেভাবে রিপ্লাই দেয় না। তো আমি চেষ্টা করি সর্বদা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা আমার এই ভিডিওতে যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টের রিপ্লাইটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমি এখন এই কমেন্টের সেকশনটি আমি এখন ওপেন করতেছি। এখানে প্রথমেই যে কমেন্টটা রয়েছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। এখানে বলতেছে, আচ্ছা আমার এনআইডি কার্ডে বাবার নাম মোহাম্মদ নবী হোসেন আর মার নাম জরিনা বেগম, কিন্তু আমার সকল সার্টিফিকেট আছে বাবার নাম কাজী নবী হোসেন এবং জাহেদা বেগম। এতে কী ধরনের সমস্যা হবে? আমার কিছুদিন আগে এনআইডি কার্ড হলো, এখনও আমি স্মার্ট কার্ড পাই নাই। আমি অবশ্য আমার এনআইডিতে বাবা মার নাম পরিবর্তনের সংশোধনের আবেদন করব। কি করা উচিত পরামর্শ চাই। বাবা মার এনআইডিতে তাদের নাম মোহাম্মদ নবী হোসেন ও জরিনা বেগমই আছে। তো এই যে এই ভাইটা যেমন একটা সমস্যা নিয়ে তিনি কমেন্ট করছেন এবং তার এই কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, কারণ তিনি একটা সমস্যার মাঝে রয়েছেন এবং তিনি বুঝতে পারছেন না যে যেই সমস্যাটা তার ক্রিয়েট হয়ে আছে এটা মানে অদূর ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, অর্থাৎ এই সমস্যাটা নিয়ে যদি এনটিআরসিতে চাকরি হয় তাহলে জয়েনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হবে বা চাকরি জীবনে কোনো জটিলতা সম্মুখীন হতে হবে কি না, এই বিষয় নিয়ে কিন্তু তিনি অনেক কনফিউশনে আছেন। আর এই যে প্রিলি রিটেন ভাই এত মানে কম্পিটিশন পাড়ি দিয়ে একটা চাকরি পাওয়া মানে অনেক মানে কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এত দূর এসে সামান্য এই ভুলের জন্য যে চাকরিটা থাকবে না, এই নিয়ে কিন্তু অনেকেই মানে সারাদিন রাত কিন্তু টেনশনে দিন পার করে, তারা বুঝে উঠতে পারে না যে কি করবে। তো যাই হোক, আমি এই ভাইটার জন্য যে পরামর্শ দিতেছি, তো এই ভাইটা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং তাছাড়াও যারা ভিডিও দেখছেন তারা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন এবং আমি যে পরামর্শটা দিচ্ছি এটা 100% সত্য পরামর্শ এবং এই পরামর্শ অনুসরণ করলে আপনার চাকরি জীবনে বা আপনার ভবিষ্যতে জয়েনিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে এই ভাইটা বলল যে তার বাবা আর মায়ের যেই নাম তাদের এনআইডিতে যে নাম রয়েছে আর এই ভাইটার এনআইডিতে নামের মিল নেই। তো এখানে বাবার এনআইডিতে কী নাম আছে বা মায়ের এনআইডিতে কী নাম আছে এটা কোনো সমস্যা নাই বা এটা কোনো ফ্যাক্ট নয়। এখানে সম্ভবত এই ভাইটার নাম হচ্ছে কাজী জুয়েল রানা। তো এই জুয়েল রানাকে ভাইকে আমি পরামর্শ বলতেছি যে ভাই আপনার মায়ের এনআইডিতে বা বাবার এনআইডিতে নাম কি আছে এটা কোনো বিষয় নয়,
আপনার সার্টিফিকেট এসএসসি এইচএসসি অনার্স বা মাস্টার্স করে থাকলে মাস্টার্স, আর যদি বিএড করে থাকেন বিএড, এই যে টোটাল 5টা সার্টিফিকেট হয়ে থাকে আর কি। এই 5টার ভিতরে আপনার যে কয়টা সার্টিফিকেট হয়েছে, যদি 5টা হয় 5টা, বা 4টা হলে 4টা, বা 3টা যদি হয়ে থাকে 3টা, এই সার্টিফিকেটে আপনার কি নাম আছে আর আপনার এনআইডিতে আপনার কি নাম আছে, অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার সার্টিফিকেটের মিল আছে কি না, আপনি জাস্ট খালি এটা দেখবেন। আপনার এনআইডির সাথে আপনার সার্টিফিকেটের যদি মিল থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, বা আপনি কোনো জায়গায় গিয়ে আটকাবেন না, আপনার চাকরি অনায়াসে হয়ে যাবে এবং যোগদান করবেন, বেতন পাবেন, সবই পাবেন, এতে আপনার কোনো ঝামেলা বা কোনো সমস্যা হবে না। আমি যেমন আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বলি, আমি নিজেও চাকরি করতেছি এবং আপনার যে সমস্যা ঠিক সেম সমস্যা আমারও রয়েছে, অর্থাৎ আমার বাবা মায়ের যে এনআইডি, সেই এনআইডির সাথে আমার যে এনআইডি, সেই এনআইডি বা সার্টিফিকেটের কোনো মিল নেই, কিন্তু আমার যে এনআইডি রয়েছে এই এনআইডির সাথে আমার সার্টিফিকেটের সম্পূর্ণ মিল রয়েছে এবং এখানে কোনো সমস্যা নেই, যার কারণে আমার চাকরি জীবনে কোনো সমস্যা হয়নি বা এখন পর্যন্ত হচ্ছে না এবং অদূর ভবিষ্যতেও হবে না। অর্থাৎ বাবা মার এনআইডি নামের সাথে ছেলে মেয়ের এনআইডিতে গিয়ে কোনো সমস্যার হয় না, বিশেষ করে যাদের সার্টিফিকেট রয়েছে। আর যাদের সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু আলাদা। আশা করি আপনি এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই বিষয় নিয়ে এখন আপনার বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট খালি দেখেন যে আপনার এনআইডির সাথে সার্টিফিকেটের মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তাহলে নাকে তেল দিয়ে ঘুম পারুন। এরপরে পরের যেই কমেন্টটা, এখানে এই ভাইটা হয়তো ভিডিওটি অনেক লাইক করছে, যার কারণে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে যে কমেন্টটা রয়েছে এখানে বলতেছে, রসায়নে স্কুল ও কলেজ পর্যায়ে কতজন যুক্ত হলো এবং শূন্যপদের সংখ্যা কত, দয়া করে জানাবেন। তো ভাই আপনাকে বলি, এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও দিব সামনে, খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিডিওটা জেনে নিন ভাই। এরপরে যে কমেন্টটা আছে সেখানে বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, নরসিংদীতে ইংলিশ লেকচারার পোস্ট কয়টা খালি আছে কাইন্ডলি জানাবেন। তো সেম কথা ভাই, এই লিস্টটা আমি এখনও করি নাই, আমার কাছে এখন নাই, আমি বলতে পারতেছি না। আমি এগুলো রেডি করে আপনাদের ভিডিও আকারে এই বিষয়টা জানান দিয়ে দিব, এতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এরপর বলতেছে যে, ধন্যবাদ স্যার, কৃষি শিক্ষা স্কুল। তো মেবি এই ভাইটার স্কুল পর্যায়ে কৃষি শিক্ষা বিষয়ে ওনার রেজাল্ট আসছে আর কি। এরপরে যে কমেন্টটা করছে সেটা হচ্ছে, যে সাবজেক্টগুলোতে পোস্ট ফাঁকা কম 40টির কম, তারা কিভাবে 40টি প্রতিষ্ঠান চয়েস দিবে প্লিজ জানাবেন। তো আসলে কথাটা আমি ক্লিয়ার না, তারপরে আমি বলি যে পোস্ট আপনার কয়টা আছে সেটা বিষয় না, বা আপনার সারা বাংলাদেশ মিলাই যদি 40টা প্রতিষ্ঠান নাও পান আপনি, তো যেই কয়টা প্রতিষ্ঠান পেলেন সেই কয়টা প্রতিষ্ঠানেই আপনি চয়েস দিবেন। অর্থাৎ 40টার বেশি তো আর দেওয়ার কোনো অপশন নেই, 40টা পর্যন্তই আপনাকে দিতে হবে। আর এর কম যদি 5টা বা 7টা 10টা যদি হয়ে থাকে, যে কয়টা হয়ে থাকে সেই কয়টাতেই আপনি দিবেন। এরপর বলতেছে, একজন ১৭তম নিবন্ধনধারী ব্যক্তি শিক্ষক হিসাবে মাদ্রাসায় কর্মরত আছেন, সে কি 18তম নিবন্ধন পাশ করে সমপদে আবার স্কুল বা মাদ্রাসায় আবেদন করতে পারবে? তো এখানে একটা কথা বলে রাখি ভাই, এনটিআরসিএ বিশেষ করে যারা 17তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছে এদের তথ্য অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে এবং টেলিটকের সফটওয়্যার রয়েছে, ওয়েবসাইট রয়েছে এবং এখানে এটা ইম্পোর্ট করবে। অর্থাৎ ইন্ডেক্সধারী যারা আছে এরা 18তমতে আবেদন করতে পারবে না। আর আপনি আবেদন করার সময় হয়তো যেহেতু 18তম নিবন্ধন পরীক্ষায় পাশ করছেন, হয়তো আবেদন করতে যদিও কোনোভাবে সাবমিট হয়, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি বিশাল একটা জটিলতায় পড়ে যাবেন। কারণ এখানে যেহেতু আপনি সেম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, এখানে আপনার এই প্রতিষ্ঠানে আবার পুনরায় আবেদন করতে হলে প্রতিষ্ঠানের যেই নিয়ম রয়েছে নিয়মের মেনেই আপনাকে আবেদন করতে হবে, নিয়মের বাইরে যাওয়ার কোনো অপশন নেই। এজন্য বলি যে যদি আপনার আবেদন করার এতই ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি ইন্ডেক্স বাতিল করে আবেদন করুন, তা নাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবেন। অর্থাৎ উকুল দুকুলই হারাবেন, কিন্তু 17তম 18তম দুইটাই কিন্তু হারাই যাবে। তো এরপর যে কমেন্টটা আসছে এখানে এক ভাই বলতেছে, ভাই স্কুল কলেজ
দুটাই অ্যাপ্লাই করলে কি দুটাই জব হওয়া সম্ভব, নাকি এনটিআরসি একটি জব সিলেক্ট করে? তো এমন প্রশ্ন আসলে সবার মাঝেই কাজ করতেছে, যে অনেকে আছে দুইটা পর্যায়ে টিকছে, তো আসলে দুইটাতেই তার চাকরি হবে কি না। তো আবেদন করার সময় আপনি দুইটাতে আবেদন করবেন, আবেদন করার সময় আপনি দুটাতেই আবেদন করবেন, এবং এনটিআরসি তাদের সফটওয়্যারের মাধ্যমে আপনাকে একটি জব সিলেক্ট করবে, এবং এটা হচ্ছে উঁচু থেকে নিচুর দিকে আসবে। অর্থাৎ যেহেতু কলেজ উঁচুর দিকে, মানে গ্রেডের দিকে এটা ফার্স্ট, এবং স্কুল পর্যায়ে এটা হচ্ছে গ্রেডের দিকে যেহেতু নিম্ন, সেহেতু আপনি আগে কলেজে যদি আপনি হয়ে যায় তাহলে আগে কলেজে পাবেন, আর কলেজে না হলে সেক্ষেত্রে ব্যতিক্রম হয়তো স্কুলে হতে পারে। তো অনেক ক্ষেত্রে কলেজেই আবেদন করলে কলেজেই হয়ে যায়। আর এমনও হতে পারে যে কোনো কারণে যদি কলেজ না হয় তাহলে হয়তো সার্টিফিকেট আছে, পরের বছরে আপনি এই কলেজের সার্টিফিকেটে আবার হয়তো কলেজে আবেদন করতে পারবেন। তো এনটিআরসির যে বিধি বা বিধান রয়েছে, একজন প্রার্থী যদি দুইটা পদেই টিকে যায় এবং আবেদন করে দুইটাতে, তাহলে প্রথম পর্যায়ে তাকে উচ্চ যেই পদটা রয়েছে সেই পদের জন্য বিবেচনায় আনা হবে বা সেই পদে চাকরি হবে। এক্ষেত্রে এটা স্পষ্ট যে স্কুল আর কলেজ দুটো পদেই যদি আপনি আবেদন করেন, আপনার চাকরিটা হবে হচ্ছে কলেজ পর্যায়ে। তো আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার। এরপরে যে ভাই কমেন্ট করতেছে, এখানে বলতেছে নিয়োগ হতে কত মাস লাগতে পারে। তো ভাই এখন চলতেছে জুন, অর্থাৎ জুনের মাঝামাঝি আপনারা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবেন। জুন, জুলাই, আগস্ট, তো মোটামুটি 3 মাসের মধ্যে আপনারা এই রেজাল্ট হয়ে হয়তো নিয়োগ পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন। তো সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনারা, অর্থাৎ আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনারা এই নিয়োগটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যে কমেন্টটা আসছে, এখানে বলতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ইনফরমেটিভ ভিডিও করেন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এটা দ্বারা বোঝা যাচ্ছে আপনি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান এই কমেন্টের জন্য, এবং পরবর্তীতে আপনি লাভ রিয়াক্ট দিয়েছেন। এরপর যাই হোক, যে কমেন্ট আসছে এখানে বলতেছে জুনিয়র স্কুল আর হাই স্কুলের মধ্যে পার্থক্য কী? জুনিয়র স্কুলের তুলনায় হাই স্কুলে কি অধিক সুবিধা পাওয়া যায়? কাইন্ডলি জানাবেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং অনেকেই আছে যারা কিন্তু এই জুনিয়র স্কুল আর হাই স্কুল এই দুটোর মধ্যে পার্থক্য বোঝে না। তো আমি এই বিষয়টা একটু স্পষ্ট করতেছি বা ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে যেই প্রতিষ্ঠানে 8ম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চালু রয়েছে, 8ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ জেএসসি, তো এই 8ম শ্রেণী পর্যন্ত যে প্রতিষ্ঠানে রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে জুনিয়র স্কুল, আর যেখানে এসএসসি পর্যন্ত রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে হাই স্কুল। তো যেহেতু জুনিয়র স্কুল মানে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটা কম থাকে, আর হাই স্কুল মানে যেহেতু 9, 10 এর সাথে অ্যাড হচ্ছে, এই কারণে এখানে স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে থাকে। আর সুযোগ সুবিধা বলতে গিয়ে আপনার গভর্নমেন্ট থেকে যে বেতনটা আসবে সেটা সব জায়গাতেই সেম, আর প্রতিষ্ঠান থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উপরে। তো আশা করি বিষয়টা এখন ক্লিয়ার। এরপর বলতেছে ভাইয়া নিজের জেলা ছাড়া অন্য জেলায় ফার্স্ট চয়েস দিলে হবে কি? জি ভাই, আপনি বাংলাদেশের যেই প্রান্তেই যেই কলেজ বা যেই স্কুলই হোক না কেন, আপনি যেটাই চয়েস দিবেন সেটাই হবে, এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। এমনও অনেক জেলা রয়েছে বা উপজেলা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানই নেই, কোনো প্রতিষ্ঠান ফাঁকা নেই। তার মানে কি সেই ক্যান্ডিডেটের চাকরি হবে না? অবশ্যই হবে। এবং সে কি ফার্স্ট চয়েস দিবে না? অবশ্যই দিবে, এবং সে তার পছন্দ মতো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকেই ফার্স্ট চয়েস হিসাবে তিনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। এরপরে যে কমেন্টটা আছে সেখানে বলতেছে দেওয়া যাবে, চান্স হবে কিনা তা নির্ভর করবে আপনার রিটার্ন স্কোরের উপরে। অর্থাৎ এই যে এই ভাই যে কমেন্ট করছে সেই কমেন্টেরই রিপ্লাই দিয়েছে অন্য আরেক ভাই। তো এরপর যে কমেন্টটা আছে সে বলতেছে স্কুল কলেজ দুটাতেই পাশ করেছি, দুটাতে আবেদন করলে সুপারিশ করা হবে দুই দিকে নাকি যে কোনো একটিতে? মানে নিজের ইচ্ছা মতো স্কুল বা কলেজ যে কোনো একটিতে যেতে পারবো কি? তো এটার উত্তর অলরেডি আমি ইতিমধ্যে দিয়েছি ভাই, আশা করি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। এরপরে বলতেছে নিজের ইচ্ছে মতো জয়েন করা যাবে যদি দুটাতেই চূড়ান্ত নিয়োগ হয়, যে কোনো একটাতে জয়েন করবেন। তো এই ভাইটা এই কমেন্টের রিপ্লাই দিয়েছে। তো ভাইয়ের উদ্দেশ্যে আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি প্রথমত যেহেতু কলেজ এটা হচ্ছে এটার গ্রেড বড়, এই কারণে আপনাকে
এন্ট্রান্সে কলেজ পর্যায়ে আগে বিবেচনা করবে। আর কলেজ পর্যায়ে যদি চাকরি না হয় বা শূন্যপদ না থাকে সেক্ষেত্রে আপনাকে স্কুল পর্যায়ের জন্য বিবেচনা করতে পারে। তো সর্বশেষ যে কমেন্টটা রয়েছে এখানে এক ভাই কমেন্ট করতেছে যে স্যার মনোবিজ্ঞান মাত্র 30টা শূন্যপদ কিন্তু টিকেছে 117 জন, এত টিকালো কেন? দয়া করে কিছু বলবেন এ বিষয়ে। আর পরে আরেকজন রিপ্লাই দিয়েছে যে আমিও জানতে চাই। তো যাই হোক ভাই, আপনার এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও দিব পরবর্তীতে। সেই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যে কেন মানে পদ অল্প থাকার পরেও অনেক বেশি ক্যান্ডিডেট টিকাইছে বা পদ অনেক রয়েছে কিন্তু তারপরেও ক্যান্ডিডেট কেন টিকায় নাই, এই বিষয় নিয়ে সম্বলিত আমি একটা ভিডিও দেব আপনাদের পরবর্তীতে। এবং এই ছিল আজকের ভিডিও। আপনারা আমার ভিডিওতে যে মূল্যবান কমেন্টগুলো করেছিলেন সেই কমেন্টের উত্তর আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করলাম। আর যাদের উত্তর আপনারা পেলেন না তারা পরবর্তীতে অবশ্যই ভিডিও আকারে খুব তাড়াতাড়ি এই উত্তরগুলো পেয়ে যাবেন। আর এরপরেও যদি আরও কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা জানার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে সেটা হয়তো ভিডিও আকারে বা আমি রিপ্লাই দিয়ে আপনাদের ডিটেলস জানাই দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।